ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পরে আপনাদের সাথে আবার বসার চেষ্টা করেছি। আজকে ইসলামের ইতিহাস পঞ্চম পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে কথা বলবো। ইসলামের ইতিহাস পঞ্চম পত্রের বিষয়ের শিরোনাম হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস। আপনাদের সুবিধার জন্য বরাবরের মতো আমি অধ্যায়ভিত্তিক অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। এবং আপনাদের জ্ঞাতার্থে বরাবরের মতোই বলছি, সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু এই সাজেশনগুলো সাজানো হয়েছে। আশা করি বিগত দিনগুলোর মতো এর বাইরের থেকে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এখান থেকে কোনো শর্টকাট চিন্তা ভাবনা না করে যেটা আছে সবগুলো প্রশ্ন সমান গুরুত্ব দিয়ে দেখে যাবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অধ্যায় একে। অধ্যায় এক, অধ্যায় একের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক, ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়? এটার সঠিক উত্তর, ফরাসি বিপ্লব সংগঠিত হয় ১৭৮৯ সালে। ফরাসি বিপ্লব সংগঠিত হয় ১৭৮৯ সালে। ২ নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তর ষোড়শ লুই। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন রাজা ষোড়শ লুই। ৩ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক কে? এটির সঠিক উত্তর হচ্ছে রুশো। রুশোর নাম হচ্ছে জ্যাজাকুয়েস রুশো বা জ্যাজাক রুশো, যেটা যেভাবে বলে, তবে রুশো থাকলেই হবে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এই কথাটি কিন্তু ইংরেজিতেও থাকতে পারে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট রুশোর একটি বিখ্যাত বই। ৪ নাম্বার যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটি ফরাসি আইনসভাকে কি বলা হতো? এটির সঠিক উত্তর হচ্ছে ফরাসি আইনসভাকে স্টেট জেনারেল বলা হতো। ফরাসি আইনসভাকে স্টেট জেনারেল বলা হতো। ৫ নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, টেইলি কি? সঠিক উত্তর হচ্ছে টেইলি হলো সম্পত্তির উপর ধার্যকৃত কর, অর্থাৎ টেইলিটা হচ্ছে সম্পত্তির উপর ধার্যকৃত কর। ৬ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? এটির সঠিক উত্তর হচ্ছে ১৮৭৮ সালে। বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৭৮ সালে। ৭ নম্বর এবং সর্বশেষ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে, ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? যদিও গত বছর প্রশ্নটি এসে গিয়েছে, তারপরে সবার জানা দরকার। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মাত্র ৪টি। সংক্ষিপ্ত প্রশ্ন ১, জ্ঞানদীপ্তের যুগ বলতে কি বুঝো? জ্ঞানদীপ্তের যুগ বলতে কি বুঝো? ২ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ৩ নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ত্রাসের রাজত্ব বলতে কি বুঝো? ত্রাসের রাজত্ব বলতে কি বুঝো? ১ নাম্বার জ্ঞানদীপ্তের যুগ বলতে কি বুঝো? ২ নাম্বার ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ৩ নাম্বার ত্রাসের রাজত্ব বলতে কি বুঝো? এবং ৪ নাম্বার বুর্জোয়া শ্রেণী বলতে কি বুঝো? প্রথম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন সংখ্যা মাত্র একটি এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন করো। আবার বলছি, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন করো। অর্থাৎ ফরাসি বিপ্লব চলাকালীন সময়ে দার্শনিকদের যে অবদানগুলো ছিল সেই অবদানগুলো মূল্যায়ন করতে হবে। চলে যাচ্ছে অধ্যায় ২-এ। অধ্যায় ২-এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা মাত্র ৩টি। ১ নাম্বার, নেপোলিয়ান বোনাপার্ট কে ছিলেন? আমরা সবাই জানি নেপোলিয়ান ফরাসি বীর এবং তিনি ১৭৯৯ সাল থেকে ১৮১৫ সাল পর্যন্ত এই
ফ্রান্সের অর্থাৎ ফরাসির শাসক ছিলেন। ঠিক আছে, নেপোলিয়ন একজন ফরাসি বীর এবং 1799 সাল থেকে 1815 সাল পর্যন্ত তিনি এই ফ্রান্সের অর্থাৎ এই ফরাসির শাসক ছিলেন। 2 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এটির সঠিক উত্তর হচ্ছে 1805 সালে। ট্রাফালগারের যুদ্ধ সংগঠিত হয় 1805 সালে। 3 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত? আমরা জানি এটা এই সেন্ট হেলেনা দ্বীপটার নাম আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছেন আপনারা, আমরা শুনেছি। সেন্ট হেলেনা দ্বীপ এটা একটা দ্বীপ যেখানে নেপোলিয়নকে নির্বাসিত করা হয়েছিল, অর্থাৎ নেপোলিয়নকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ, যার কারণে এটা বিখ্যাত। তাহলে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 3টা, নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন? ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 3 নাম্বার সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত? সংক্ষিপ্ত প্রশ্ন 1, এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র একটি, সেটি হচ্ছে কোড নেপোলিয়ন সম্পর্কে ধারণা দাও। এটা হচ্ছে নেপোলিয়ন যে আইন প্রণয়ন করেছিলেন সেই আইন, যেটা কোড নেপোলিয়ন বা কোড অফ নেপোলিয়ন নামেও পরিচিত। এই কোড নেপোলিয়ন সম্পর্কে ধারণা দাও, এটি হচ্ছে একটাই সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে একটা মাত্র রচনামূলক প্রশ্ন এখান থেকে পড়তে হবে, সেটি হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা কি? মহাদেশীয় ব্যবস্থা কি? মহাদেশীয় ব্যবস্থা কি? নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এই ব্যবস্থা কতটুকু দায়ী ছিল আলোচনা করো। আবার বলছি, প্রথমত মহাদেশীয় ব্যবস্থা কি, তারপর নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এই ব্যবস্থা কতটুকু দায়ী ছিল আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে একটা মাত্র রচনামূলক প্রশ্ন পড়তে হবে, সেটি হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা কি এবং নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এই ব্যবস্থা কতটুকু দায়ী ছিল। চলে যাচ্ছি অধ্যায় 3-এ। 3-এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, মেটারনিখ কে ছিলেন? মেটারনিখ কে ছিলেন? ইনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। মেটারনিখ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র একটা, তৃতীয় অধ্যায়ের প্রশ্ন সংখ্যা খুবই কম। এরপরে যতগুলো অধ্যায় রয়েছে মোট 22টি, কিন্তু কোশ্চেনের সংখ্যা খুবই কম। অতি প্রশ্নের সংখ্যা কম না, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নের সংখ্যা কম। অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটি, মেটারনিখ কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর চলে যাচ্ছে একটা মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেটা হচ্ছে মেটারনিখবাদ বলতে কি বুঝো? মেটারনিখবাদ বলতে কি বুঝো? এবং রচনামূলক প্রশ্ন একটি, মেটারনিখ যুগ বলতে কি বুঝো এবং ইহা কেন ব্যর্থ হয়েছিল? এটা হচ্ছে একটি মাত্র রচনামূলক প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন একটি, মেটারনিখবাদ বলতে কি বুঝো? রচনামূলক প্রশ্ন একটি, মেটারনিখ যুগ বলতে কি বুঝো, ইহা কেন ব্যর্থ হয়েছিল? অধ্যায় 4, অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মাত্র একটি, পবিত্র চুক্তির উদ্যোক্তা কে ছিল? পবিত্র চুক্তির উদ্যোক্তা কে ছিলেন? এটির সঠিক উত্তর হচ্ছে রাশিয়ার প্রথম জার আলেকজান্ডার। অর্থাৎ রাশিয়ার প্রথম জার আলেকজান্ডার এই পবিত্র চুক্তির উদ্যোক্তা ছিলেন, অর্থাৎ তিনি এটার উদ্যোগ নিয়েছিলেন। সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র একটি, ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝো? ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝো? রচনামূলক প্রশ্নের সংখ্যা 2টা। চতুর্থ অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন সংখ্যা 2টি। 1 নাম্বার, ইউরোপীয় কনসার্ট কি, এর কার্যকারিতা নিরূপণ করো। ইউরোপীয় কনসার্ট কি, এর কার্যকারিতা নিরূপণ করো। এটি ইউরোপীয় কনসার্ট কি, এর কার্যকারিতা নিরূপণ করো। 2 নাম্বার রচনামূলক প্রশ্ন, ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝো? এর কার্যাবলী ও ফলাফল আলোচনা করো। তাহলে অধ্যায় 4-এর সংক্ষিপ্ত প্রশ্ন একটা দেখতে পাচ্ছেন এবং রচনামূলক প্রশ্ন মাত্র 2টি, ইউরোপীয় কনসার্ট কি, এবং এটা যদি পড়েন তাহলে এই সংক্ষিপ্ত কোশ্চেনটাও কিন্তু হয়ে যাবে। এরপরে এর কার্যকারিতা, আর 2 নম্বর রচনামূলক প্রশ্ন ছিল ইউরোপীয় কনসার্ট কি, অর্থাৎ এটাও একটা পড়লেই হয়ে যাবে এবং এর কার্যাবলী ও ফলাফল আলোচনা করো। মোটামুটি এটা ছিল চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। এরপর আমরা চলে যাচ্ছি অধ্যায় 5-এ। অধ্যায় 5-এর
অধ্যায় 5-এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 2টি। 1 নাম্বার, জুলাই বিপ্লব কখন সংগঠিত হয়? জুলাই বিপ্লব কখন সংগঠিত হয়? এটির সঠিক উত্তর হচ্ছে 1830 সালে, অর্থাৎ জুলাই বিপ্লবটি সংগঠিত হয়েছে 1830 সালে। 2 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, নাগরিক রাজা কাকে বলা হয়? এটি সঠিক উত্তর হচ্ছে প্রথম লুই ফিলিপকে, অর্থাৎ প্রথম লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয়। পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন, এটা পড়ার প্রয়োজন নাই, অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নেই, তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 2টি এবং অধ্যায়ের রচনামূলক প্রশ্ন আছে মাত্র 1টি। সেটি হচ্ছে 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। একটি মাত্র রচনামূলক প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। মোটামুটি এটা ছিল পঞ্চম অধ্যায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2টা, সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার প্রয়োজন নাই, রচনামূলক প্রশ্ন একটি, 1830 সালের জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। চলে যাচ্ছি পরের অধ্যায়ে, অধ্যায় 6। অধ্যায় 6 সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 1টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1টি। অতি সংক্ষিপ্ত 1টি, ফেব্রুয়ারি বিপ্লব কখন সংগঠিত হয়? এটার সঠিক উত্তর 1848 সালে। ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয় 1848 সালে। সংক্ষিপ্ত প্রশ্নটা দেখেন, ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কি ছিল? ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফলটা কি ছিল? রচনামূলক প্রশ্ন প্রয়োজন নাই, এটা আপনাদের পড়তে হবে না। তাহলে অধ্যায় 6 এতটুকুই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটা, সংক্ষিপ্ত একটা এবং রচনামূলক পড়ার প্রয়োজন নাই। চলে যাচ্ছি অধ্যায় 7-এ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র 2টা, সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1টা, রচনামূলক আছে 1টা। ছোট্ট ছোট্ট অধ্যায়, অধ্যায় বড় বাট প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কোশ্চেনের সংখ্যা কম। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, তৃতীয় নেপোলিয়ান কে ছিলেন? তৃতীয় নেপোলিয়ান কে ছিলেন? এটা সঠিক উত্তর খেয়াল করেন, সম্রাট নেপোলিয়ানের ভ্রাতুষ্পুত্র এবং নেদারল্যান্ডের রাজা লুই বোনাপার্টের পুত্র ছিলেন তিনি। তৃতীয় নেপোলিয়ান কে ছিলেন? ইনি সম্রাট নেপোলিয়ানের ভ্রাতুষ্পুত্র ছিলেন। সম্রাট এতটুকু লিখলেও কিন্তু সঠিক উত্তর হবে। তৃতীয় নেপোলিয়ান ছিলেন সম্রাট নেপোলিয়ানের ভ্রাতুষ্পুত্র, এবং যারা ভালো করতে চায় এটুকু লিখতে পারেন, নেদারল্যান্ডের রাজার লুই বোনাপার্টের, অর্থাৎ নেদারল্যান্ডের যে রাজা ছিল লুই বোনাপার্টের পুত্র, নেপোলিয়ানের ভ্রাতুষ্পুত্র এবং নেদারল্যান্ডের রাজা লুই বোনাপার্টের পুত্র ছিলেন তৃতীয় নেপোলিয়ান। 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তৃতীয় নেপোলিয়ানকে কি বলা হয় বা কি বলা হতো? ওনাকে বলা হতো কল্যাণকারী স্বেচ্ছাচারী নরপতি। কল্যাণকারী স্বেচ্ছাচারী নরপতি। যদি এতটুকু লেখেন স্বেচ্ছাচারী নরপতি, তবু কিন্তু ভুল হবে না। তৃতীয় নেপোলিয়ানকে স্বেচ্ছাচারী নরপতিও বলা হতো। নরপতি শব্দের অর্থ কিন্তু শাসক। সংক্ষিপ্ত প্রশ্ন একটা মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন, তৃতীয় নেপোলিয়ানের পতনের কারণ কি ছিল? আর রচনামূলক প্রশ্ন একটি, তৃতীয় নেপোলিয়ানের পররাষ্ট্রনীতি মূল্যায়ন করো। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় নেপোলিয়ানের পররাষ্ট্রনীতি মূল্যায়ন করো, অর্থাৎ তৃতীয় নেপোলিয়ান যে পররাষ্ট্রনীতিটা নিয়েছিলেন সেটার কার্যকারিতা কতটুকু সেটা মূল্যায়ন করতে হবে। অধ্যায় 7-এর প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 2টি, সংক্ষিপ্ত প্রশ্ন 1টি এবং রচনামূলক প্রশ্ন 1টি। সেটা হচ্ছে তৃতীয় নেপোলিয়ানের পররাষ্ট্রনীতি। চলে যাচ্ছে অধ্যায় 8-এ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন জোসেফ ম্যাজেনি। বানানটা খেয়াল করেন, জোসেফ ম্যাজেনি। ইয়াং ইতালির আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন জোসেফ ম্যাজেনি। এটি অধ্যায় 8-এর। 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, গ্যারিবল্ডি কে ছিলেন? গ্যারিবল্ডি কে ছিলেন? গ্যারিবল্ডি ইতালির স্বনামধন্য জনপ্রিয় সামরিক নেতা ছিলেন, অর্থাৎ তৎকালীন ইতালির স্বনামধন্য
এবং জনপ্রিয় যে সামরিক নেতা ছিলেন ওনার নাম ছিল গ্যারিবন্ডি বা গ্যারিবোল্ডি, এই টাইপের নামটা হবে। ইতালির স্বনামধন্য এবং জনপ্রিয় সামরিক নেতা ছিলেন। 3 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইতালি একত্রীকরণ করা হয়? এটি খুব গুরুত্বপূর্ণ, 1870 সালে। 1870 সালে মানে এই যে দ্বিখণ্ডিত বা বহুখণ্ডে বিভক্ত ইতালিকে একত্রীকরণ করা হয় 1870 সালে। 4 নাম্বার, রেনেসাঁ কোন দেশে প্রথম শুরু হয়? আমরা জানি রেনেসাঁ, এটা ইংরেজিতে বলে রিনাইসেন্স, এটা হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে পুনর্জন্ম, অর্থাৎ নতুন করে কোনো কিছু শুরু করা। এই রেনেসাঁটা শুরু হয়েছিল প্রথম ইতালিতে। সংক্ষিপ্ত প্রশ্ন একটি, কাউন্ট ক্যাভুরের পরিচয় দাও। কাউন্ট ক্যাভুরের পরিচয় দাও বা কাউন্ট ক্যাভুর কে ছিলেন? আর এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নর একটি, কাউন্ট ক্যাভুরের পরিচয় দাও বললাম, রচনামূলক প্রশ্ন হচ্ছে প্রয়োজন নেই। অধ্যায় 9 এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, বিসমার্ক কে ছিলেন? আমরা সবাই জানি বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর। জার্মানির যিনি শাসক রয়েছেন ওনাকে চ্যান্সেলর বলা হয়, এখনো পর্যন্ত ওনাকে চ্যান্সেলর বলা হয়। বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর। 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কনফেডারেশন অব দ্য রাইন কি? কনফেডারেশন অব দ্য রাইন, কনফেডারেশন অব দ্য রাইন কি? এটি সঠিক উত্তর হচ্ছে নেপোলিয়ান কর্তৃক জার্মানির 39টি রাজ্য নিয়ে গঠিত একটি প্রজাতন্ত্র। অর্থাৎ নেপোলিয়ান জার্মানির 39টি রাজ্য নিয়ে একটি প্রজাতন্ত্র গঠন করেছিলেন, যেটাকে বলা হয় কনফেডারেশন অব দ্য রাইন। নেপোলিয়ান জার্মানির 39টি রাজ্য নিয়ে একটি প্রজাতন্ত্র গঠন করেছিল, যেটাকে বলা হয় কনফেডারেশন অব দ্য রাইন। 3 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এটি বিভিন্ন ধরনের বানান রয়েছে বিভিন্ন বইয়ে। জোলভেরাইন কি? জোলেভারাইন কি? জোলেভারাইন কি? এটির সঠিক উত্তর হচ্ছে জার্মানিতে গঠিত একটি শুল্ক সংঘ। অর্থাৎ তৎকালীন সময়ে জার্মানিতে একটি শুল্ক সংঘ গঠন করা হয়েছিল, যেটার নাম হচ্ছে জোলেভারাইন। এটা হচ্ছে জার্মানি শব্দ। 4 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কোন সময়কালকে বিসমার্কের যুগ বলা হয়? বিসমার্কের যুগ বলা হয় 1871 সাল থেকে 1890, এই সাল পর্যন্ত সময়কে বিসমার্কের যুগ বলা হয়। কোন সময়কালকে বিসমার্কের যুগ বলা হয়? এটি সঠিক উত্তর 1871 সাল থেকে 1890 সাল পর্যন্ত। 5 নাম্বার, কার নেতৃত্বে জার্মানির একত্রীকরণ সম্ভব হয়েছিল? এটির সঠিক উত্তর হচ্ছে অটো ভান বিসমার্কের নেতৃত্বে। বিসমার্কের পুরো নাম ছিল অটো ভান বিসমার্ক। এই অটো ভান বিসমার্কের নেতৃত্বে জার্মানির একত্রীকরণ সম্ভব হয়েছিল। অর্থাৎ জার্মানি যে বিভক্ত হয়ে গিয়েছিল, সেই বিভক্ত জার্মানিকে একটা মাত্র জার্মানিতে পরিণত করেছিলেন অটো ভান বিসমার্ক। যদি শুধুমাত্র বিসমার্ক লেখেন তবু কিন্তু ভুল হবে না। 6 নাম্বার, কূটনৈতিক জাদুঘর বলা হয় কাকে? এটি সঠিক উত্তর, বিসমার্ককে কূটনৈতিক জাদুঘর বলা হয়। চলে যাচ্ছি 9 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায়ে পড়ার প্রয়োজন নাই। একটা মাত্র রচনামূলক প্রশ্ন পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। একটা মাত্র রচনামূলক প্রশ্ন পড়তে হবে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে জার্মানির একত্রীকরণে বিসমার্কের অবদান সংক্ষেপে লিখো। খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সকল অধ্যায় থেকে একটা মাত্র প্রশ্ন আছে, মাথায় রাখবেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ একটা মাত্র কোশ্চেন নিয়ে এসেছি, তার মানে বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। জার্মানির একত্রীকরণে বিসমার্কের অবদান সংক্ষেপে লিখো। এরপর চলে যাচ্ছে আমরা অধ্যায় 10-এ। অধ্যায় 10-এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার প্রয়োজন নাই, অর্থাৎ যা আছে সেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না। এখানকার সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন একসাথে দেখানোর চেষ্টা করেছি। তার মানে যেটা সংক্ষিপ্ত ওটাই রচনামূলক হতে পারে, বা যেটা রচনামূলক ওটাই সংক্ষিপ্ত হতে পারে। এই জন্য 10ম অধ্যায়টা দেখেন, প্রাচ্য সমস্যা বলতে কি বুঝো? প্রাচ্য সমস্যা বলতে কি বুঝো? প্রাচ্য সমস্যার উৎপত্তি বা ব্যাখ্যা আলোচনা করো। আবার বলছি, প্রাচ্য সমস্যা বলতে কি বোঝো? প্রাচ্য সমস্যার উৎপত্তি ব্যাখ্যা করো বা আলোচনা করো।
অথবা একই প্রশ্ন এরকম ভাবে আসতে পারে, প্রাচ্য সমস্যা বলতে কি বুঝো? ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এর ক্রমবিকাশ পর্যালোচনা করো। অর্থাৎ এই যে উৎপত্তি যেটা, এটাই কিন্তু ক্রমবিকাশ, অর্থাৎ প্রশ্ন একই। একটাই মাত্র প্রশ্ন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। প্রাচ্য সমস্যা বলতে কি বুঝো? প্রাচ্য সমস্যার উৎপত্তি ব্যাখ্যা বা আলোচনা করো, এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে এর ক্রমবিকাশ পর্যালোচনা করো। একই রকম প্রশ্ন। চলে যাচ্ছে অধ্যায় 11। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মাত্র 2টি। সেটি হচ্ছে গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংগঠিত হয়? গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংগঠিত হয়? এবং 2 নাম্বারটি হচ্ছে গ্রিক স্বাধীনতা যুদ্ধ, সরি একটু ভুল হয়েছে এখানে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে একটি মাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটি হচ্ছে গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংগঠিত হয়? এটির সঠিক উত্তর হচ্ছে 1821 সালে সংগঠিত হয়। এই গ্রিক স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয় 1821 সালে। মনে রাখবেন, গ্রিক স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয় 1821 সালে। অধ্যায় 11-র সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন দুটো মিলায় একটাই পড়তে হবে, সেটি হচ্ছে গ্রিক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বর্ণনা করো। গ্রিক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বর্ণনা করো। গ্রিক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বর্ণনা করো। ঠিক আছে, একটা মাত্র। তাহলে দেখেন অধ্যায় 11 এতটুকুই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটা, আর সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন মিলে একটা। গ্রিক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বর্ণনা করো। অধ্যায় 12 দেখেন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোনো প্রয়োজন নাই, সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার প্রয়োজন নাই। রচনামূলক প্রশ্ন একটা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা পড়তেই হবে। মিশরের মোহাম্মদ আলী পাশা এবং তুরস্কের সুলতান, রচনামূলক প্রশ্নটা আবার বলছি, মিশরের মোহাম্মদ আলী পাশা এবং তুরস্কের সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের একটি বিবরণ দাও এবং এর ফলাফল কি হয়েছিল। অধ্যায় 12 থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তেই হবে না, সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের পড়তে হবে না, একটা মাত্র রচনামূলক প্রশ্ন পড়বেন, সেটা মিশরের মোহাম্মদ আলী পাশা এবং তুরস্কের সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের একটা বিবরণ দিতে হবে। অর্থাৎ মিশরের মোহাম্মদ আলী পাশা এবং তুরস্কের সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের বিবরণ দাও এবং এই দ্বন্দ্বের ফলাফল কি হয়েছিল। প্রশ্নটি হচ্ছে এই। অধ্যায় 12 দেখতে পাচ্ছেন এতটুকুই। চলে যাচ্ছি পরের অধ্যায়ে। অধ্যায় 13। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, ক্রিমিয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? সঠিক উত্তর 1854 সালে। ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয় 1854 সালে। ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয় 1854 সালে। 2 নাম্বার, প্যারিস সন্ধি বা প্যারিস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এটির সঠিক উত্তর হচ্ছে 1856 সালের 30শে মার্চ। প্যারিস সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? এটির সঠিক উত্তর হচ্ছে 1856 সালের 30শে মার্চ। সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার প্রয়োজন নাই। রচনামূলক প্রশ্ন একটাই এবং পড়তেই হবে, সেটি হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। চলে যাচ্ছে অধ্যায় 14-তে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় 1878 সালে। 2 নাম্বার, বার্লিন শহরটি কোথায় অবস্থিত? বার্লিন আমরা জানি যে বার্লিন হচ্ছে জার্মানিতে অবস্থিত। 3 নাম্বার, ত্রিশক্তি আতাত কাদের মধ্যে হয়? অর্থাৎ 3টা শক্তির ভিতরে আতাত হয়, সেটা হচ্ছে ইংল্যান্ড, রাশিয়া এবং ফ্রান্স। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 3টি, বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় কখন, বার্লিন শহরটি কোথায় এবং ত্রিশক্তি আতাত হয় কাদের মধ্যে। 14 অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন আপনার পড়ার প্রয়োজন নাই, না পড়লেও চলবে। রচনামূলক প্রশ্ন একটাই, 1878 সালের
বার্লিন চুক্তির ধারাসমূহ বিশ্লেষণ করো। 1878 সালের 1878 সালের বার্লিন চুক্তির ধারাসমূহ বিশ্লেষণ করো। এই যেটা প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দের বার্লিন চুক্তির ধারাসমূহ বিশ্লেষণ করো। 14 অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 3টি, সংক্ষিপ্ত প্রশ্নের প্রয়োজন নাই এবং রচনামূলক যে প্রশ্ন রয়েছে সেটি মাত্র একটি, সেটি 1878 সালের বার্লিন চুক্তির ধারাসমূহ বিশ্লেষণ করো। চলে যাচ্ছে অধ্যায় 15-তে। অধ্যায় 15 অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম বলকান যুদ্ধ সংগঠিত হয় কত সালে? প্রথম বলকানের যুদ্ধ সংগঠিত হয় 1912 সালে। 2 নাম্বার, বলকান অঞ্চলভুক্ত দুটি দেশের নাম লিখো। বলকান অঞ্চলভুক্ত দুটি দেশ আছে গ্রিস ও সার্বিয়া। 3 নাম্বার, কখন বলকান লীগ গঠিত হয়? কখন বলকান লীগ গঠিত হয়? বলকান লীগ গঠিত হয় 1912 সালে। 4 নাম্বার, কার নেতৃত্বে বলকান লীগটা গঠিত হয়? এটি সঠিক উত্তর হচ্ছে মন্ত্রী ভেনিজালেসের নেতৃত্বে। মন্ত্রী ভেনিজালেসের নেতৃত্বে। 15তম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা এই 4টি। প্রথম বলকান যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল, বলকান অঞ্চলভুক্ত দুটি দেশের নাম, এবং কখন বলকান লীগ গঠিত হয় এবং কার নেতৃত্বে। এটি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন, আপনাদের এখান থেকে পড়তে হবে না। চলে যাচ্ছে অধ্যায় 16-তে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয়? এটা মোটামুটি আমরা সবাই জানি, 1914 সালে 28 জুলাই। 2 নাম্বার, উড্রো উইলসন কে ছিলেন? উড্রো উইলসন আমেরিকার 28তম প্রেসিডেন্ট ছিলেন। এরপরে ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়? এটা 1919 সালে। ভার্সাই চুক্তি বা ভার্সাই সন্ধি এটি স্বাক্ষরিত হয় 1919 সালে। 4 নাম্বার, এই ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত? এটা ফ্রান্সে। ভার্সাই ফ্রান্সে অবস্থিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখেন, এই বাফার স্টেট কি? বাফার স্টেট কি? এটির উত্তরটা দেখেন, বিবদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট বলে। বিবদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট বলে। এবং আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম হচ্ছে বাফার স্টেট ছিল, অর্থাৎ দুটো বৃহৎ রাষ্ট্র দুই পাশে থাকবে, তার মাঝখানে একটা ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র থাকবে যেটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, অর্থাৎ কারোর পক্ষে যাবে না। এই ধরনের রাষ্ট্রকে বাফার স্টেট বলে। অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন 16 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা 2টি। ত্রিশক্তি চুক্তি বলতে কি বোঝো? 2 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ সমূহ কি ছিল? রচনামূলক প্রশ্ন 1টি, প্রথম বিশ্বযুদ্ধের কারণ সমূহ লিখো এবং এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল সেটি। একটি মাত্র রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছেন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ সমূহ লিখো, এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের কারণ সমূহ লিখো, এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষ নিয়েছিল। এটা একটাই মাত্র রচনামূলক প্রশ্ন 16তম অধ্যায় থেকে। চলে যাচ্ছে 17 অধ্যায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, লিগ অফ নেশন কি? লিগ অফ নেশনের বাংলা হচ্ছে জাতিপুঞ্জ, অর্থাৎ জাতিসংঘ গঠিত হওয়ার আগে যে সংস্থা ছিল সেটার নাম ছিল জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন। এটা বানান এরকম হবে, দেখেন, জাতিপুঞ্জ কি? লিগ অফ নেশন বা জাতিপুঞ্জ কি? যে কোনো একটা আসতে পারে। ইংরেজিতে বলে লিগ অফ নেশন আর বাংলায় বলে জাতিপুঞ্জ কি। এটি হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং জাতিসংঘের সদস্যদের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে 1919 সালে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি জন্মলাভ করে তাই লিগ অফ নেশনস তথা জাতিপুঞ্জ নামে পরিচিত। অর্থাৎ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং জাতিসংঘের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে 1919 সালে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি তৈরি করা হয় সেটি হচ্ছে লিগ অফ নেশন। আপনাদের গাইড বা বইয়ে দেখবেন আরও সহজ করে হয়তো দেয়া থাকতে পারে।
অধ্যায় 17-তে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নাই। অধ্যায় 18-তে কিচ্ছু পড়ার দরকার নাই। অধ্যায় 19-এ অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন একটি। বলশেভিক বিপ্লব কত সালে সংগঠিত হয়? এটি সঠিক উত্তর 1917 সালে। 2 নম্বর, রাশিয়ার বলশেভিক পার্টিটি কখন গঠিত হয়? দেখেন, 19-এ বলশেভিক বিপ্লব সংগঠিত হয় 1917 সালে, অর্থাৎ রুশ বিপ্লবকে বলশেভিক বিপ্লব বলা হয়। রুশ বিপ্লব 1917 সালে হয়েছিল। এটার নাম হচ্ছে বলশেভিক বিপ্লব, যেটা সেটা 1917 সালে সংগঠিত হয়েছিল। 2 নম্বর, রাশিয়ার বলশেভিক পার্টি গঠিত হয় 1903 সালে। এই বলশেভিকদের নেতা কে ছিলেন? ইনি হচ্ছে লেনিন। বানানটা কিন্তু লেলিন না, লেনিন। বানানটা চেক করবেন, লেনিন। সংক্ষিপ্ত প্রশ্ন একটি। বলশেভিক বিপ্লব বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলশেভিক বিপ্লব বলতে কি বুঝো? রচনামূলক প্রশ্ন একটি। 1917 সালের রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। আগেই বলেছি যে অধ্যায়ের প্রশ্ন একটি, সেটি বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। চলে যাচ্ছে অধ্যায় 20-এ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে। ফ্যাসিবাদের মূল কথা কি ছিল? ফ্যাসিবাদের মূল কথা হচ্ছে রাষ্ট্র দল অথবা শক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রকে দলের দ্বারা রক্ষা করতে হবে। এটি ফ্যাসিবাদের মূল কথা। রাষ্ট্র দল অথবা শক্তির দ্বারা তৈরি হয়েছে, সুতরাং রাষ্ট্রকে দলের দ্বারা রক্ষা করতে হবে। এটি হচ্ছে ফ্যাসিবাদের মূল কথা। 2 নম্বর, ইতালির ফ্যাসিস্ট নেতা কে ছিলেন? এটি সঠিক উত্তর হচ্ছে মুসোলিনি। আমরা জানি এই মুসোলিনি ফ্যাসিস্ট নেতা ছিলেন। এরপরে নাৎসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নাৎসিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন হিটলার, অর্থাৎ হিটলারের একটা দল ছিল। হিটলারের রাজনৈতিক দলের নাম ছিল নাৎসি। আর এর একটা বিশেষ মতবাদে চলতো, যেটাকে নাৎসিবাদ বলি। সেই নাৎসিবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে হিটলার। হিটলার কে ছিলেন? হিটলার জার্মানির চ্যান্সেলর, অর্থাৎ জার্মানির যিনি শাসক, ওনাকে চ্যান্সেলর বলা হয় এবং এখনো পর্যন্ত কিন্তু চ্যান্সেলরই বলা হয়। হিটলার ছিলেন জার্মানির চ্যান্সেলর এবং নাৎসি পার্টির প্রতিষ্ঠাতা। পার্ল হারবার কি? পার্ল হারবারটা হচ্ছে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌ ও বিমান ঘাঁটি। পার্ল হারবার হচ্ছে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌ ও বিমান ঘাঁটি। হাওয়াই দ্বীপটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, আর এখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান ঘাঁটি অবস্থিত, এই হাওয়াই দ্বীপপুঞ্জ, এবং এই জায়গাটাকে পার্ল হারবার বলা হয়। সংক্ষিপ্ত প্রশ্ন একটা। অ্যাডলফ হিটলারের পরিচয় দাও। রচনামূলক প্রশ্ন 2টি। রাষ্ট্রনায়ক হিসেবে হিটলারের সাফল্য ও ব্যর্থতা নিরূপণ করো। রাষ্ট্রনায়ক হিসেবে হিটলারের সাফল্য ও ব্যর্থতা নিরূপণ করো। 2 নম্বর, 1933 সাল থেকে 1939 সাল পর্যন্ত হিটলারের বৈদেশিক নীতি পর্যালোচনা করো। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। খুব গুরুত্ব সহকারে পড়বেন দুটো প্রশ্নই। তাহলে অধ্যায় 20-এর সংক্ষিপ্ত প্রশ্ন 5টি, অতি সংক্ষিপ্ত 5টি, সংক্ষিপ্ত মাত্র 1টি। হিটলারের পরিচয় এবং রচনামূলক 2টি। রাষ্ট্রনায়ক হিসেবে হিটলারের সাফল্য ব্যর্থতা নিরূপণ করতে হবে। আর 1933 সাল থেকে 1939 সাল পর্যন্ত হিটলারের বৈদেশিক নীতি পর্যালোচনা করো। অধ্যায় 21-এর প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটা আমরা সবাই জানি, 1939 সালের 1 সেপ্টেম্বর। 2 নম্বর, উইনস্টন চার্চিল কে ছিলেন? উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। 3 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কারা ছিল? মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া এবং আমেরিকা। 4 নম্বর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? হিটলার। 5, কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেট বলা হতো? এটা বেলজিয়ামকে। সংক্ষিপ্ত প্রশ্ন একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো আলোচনা করো এবং এই যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী ছিল। ইলেকট্রিসিটি না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে, ল্যাপটপে চার্জ নাই, একটু দ্রুত যাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক মিলে একটা পড়তে হবে। সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো কি এবং এই যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী ছিল। 22 নম্বর এবং সর্বশেষ অধ্যায়। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নাই, আর সংক্ষিপ্ত প্রশ্ন একটাই এবং 100%
আসার সম্ভাবনা, সেটি জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা করো। এই টোটাল 22টি অধ্যায়ের সংক্ষিপ্ত রচনামূলক অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি। যাদের ইউটিউবে দেখতে সমস্যা হচ্ছে তারা আমাকে কমেন্টে মেইল দিতে পারেন, মেইল দিলে আমি আপনাদের সাজেশনটি মেইলে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। কারোর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।